এ যেন এক অদ্ভুত গল্প। রাজু বর্ধমান জেলার পাশে এক গ্রামে তার বৃদ্ধা মায়ের সাথে বসবাস করত। ছোট ছোট মাটির মূর্তি ও খেলনা বানিয়ে সেগুলোকে বাজারে বিক্রি করে তার সংসার চালাতো। কি হবে এখন? আরে মা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? বাবা রাজু, ওই জমিদার আজকে দুপুরে আমাদের বাড়িতে এসেছিল। তোমার বাবা জমিদারের থেকে 50,000 টাকার ঋণ নিয়েছিলেন, কিন্তু তিনি তা শোধ করে যেতে পারেননি। এখন সেটা সুদ সমেত 2 লক্ষ টাকা হয়ে গেছে। আমি এত টাকা কোথায় থেকে নিয়ে আসবো? বাবা রাজু, জমিদার আমাকে ঠিক ঠিক 2 সপ্তাহ সময় দিয়েছে, নইলে নইলে এই ঘর খালি করে দিতে হবে বলে দিয়েছে। এই ভিটে মাটি ছেড়ে আমরা কোথায় যাব বল দেখি? কি করব আমরা? আমি কিচ্ছু ভেবে পাচ্ছি না। মা মা তুমি কান্না বন্ধ করো। আমি দেখি কি করতে পারি। তুমি তুমি কোনো চিন্তা করো না, আমি আসছি। রাজু ঘর থেকে বেরিয়ে গেল। কিভাবে এত টাকা জোগাড় করবে এই ভেবে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। রাস্তা দিয়ে যাওয়ার পথে একটি বড় পোস্টার তার চোখে পড়ে যায়। সেখানে লেখা ছিল 10 দিন পর বর্ধমান শহরে মাটির মূর্তির একটি এক্সিবিশন হবে। সেটা দেখে রাজু যেন একটা ভরসার আলো দেখতে পায়। সে তাড়াতাড়ি বাড়িতে এসে মাটি দিয়ে মূর্তি বানানো শুরু করে দেয় এবং 9 দিন কঠোর পরিশ্রম করে মূর্তি বানানোর পর 10 দিনের দিন মূর্তি নিয়ে বর্ধমান শহরের সেই এক্সিবিশন অনুষ্ঠানে পৌঁছে গেল। এই দেখুন বাগদাদা, এইটা এইটা আমার সব থেকে মূল্যবান মূর্তি। এটা আমি অনেক পরিশ্রম করে বানিয়েছি। হা হা হা, তোমার কি মনে হয় এই মূর্তিটা এক্সিবিশনে রাখার মতো যোগ্যতা আছে? কিন্তু কেন দাদা, কি হয়েছে? মূর্তিটির মধ্যে কিছু কিছু কমতি রয়েছে কি? কমতি রয়েছে মানে? রাজু, তুমি এটাকে মূর্তি বলছো? এটাকে মূর্তি বলার মতো যোগ্যতাই নেই। এটা মাটির একটা পুতলা, সামান্য একটা পুতলা মাত্র। বাগদাদা, এরকম বলবেন না দয়া করে। এই মূর্তিটা বানানোর জন্য আমি অনেক পরিশ্রম করেছি। দয়া করে এরকম বলবেন না। এটাকে পরিশ্রম বলে না রাজু। এই মূর্তিটা এক্সিবিশনে কেন, কোনো জায়গাতেই রাখার কোনো যোগ্যতা নেই। এই মূর্তিটা শুধুমাত্র আবর্জনার বাক্সে ফেলার যোগ্যতা রাখে। নিয়ে যাবো এটাকে এখান থেকে, যত সব। নিজের পরিশ্রম করে বানানো এত সুন্দর মূর্তিটাকে এভাবে ভাঙতে দেখে সে খুব দুঃখ পেয়েছিল। রাজুর চোখের জল যেন থামছিলই না। রাজু তার অশ্রুভরা চোখ দিয়ে মূর্তিটাকে দেখছিল। কিছুক্ষণ পর সে মূর্তির টুকরোগুলোকে একসাথে করে ব্যাগে ভরে সেখান থেকে নিয়ে চলে আসে। রাজু চলে যাবার পর বাঘ নিজের সাথে নিজেই কথা বলতে থাকে। এই এক্সিবিশনে সবার স্ট্যাটাস দেখেই তাদের মূর্তি রাখা হয়। রাজুর কি স্ট্যাটাস আছে যে সে এই এক্সিবিশনে তার মূর্তি রাখবে? কোনো স্ট্যাটাস নেই তার। যতই সুন্দর মূর্তি বানাও না কেন রাজু, তোমার দারিদ্রতা তোমাকে কখনো উপরে উঠতে দেবে না। তাছাড়া আমার উপর তো তুমি কখনো উঠতে পারবে না। আমি তোমাকে উঠতে দেব না। রাজু কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে আসে এবং ভাবতে থাকে সে কি করবে। সে যে তার মাকে কথা দিয়ে এসেছে, যেভাবেই হোক সে জমিদারের সব টাকা জোগাড় করে নিয়ে আসবে। কিন্তু এখন সে মাকে কি জবাব দেবে? কোনো লাভ হলো না। এত পরিশ্রম করে সব নষ্ট হয়ে গেল। আমার সব পরিশ্রম শেষ হয়ে গেল।
রাজু ভাঙা মূর্তির ব্যাগটা রাগ করে ছুঁড়ে মাটিতে ফেলে দিল এবং এখান থেকে চলে গেল। কিন্তু কিছু দূর যাওয়ার পর সে পেছন ফিরে দেখতে থাকে। সে তার মূর্তিকে খুব ভালোবাসে। মূর্তিটা যেন তারই শরীরের একটা অংশ। সে কিভাবে এটাকে এভাবে ফেলে চলে যেতে পারে? যাই হয়ে যাক, যতবারই আমি অসফল হই না কেন, এই মূর্তি আমি এভাবে ফেলতে পারি না। একদিন এই মূর্তি আমাকে ভাগ্য ফিরিয়ে দেবে। হ্যাঁ, এই বলে সে মূর্তিটাকে তুলে মাথায় করে নিয়ে চলে যায়। সন্ধ্যা নেমে আসে। রাজু গ্রাম থেকে শহরে এসেছিল। এই শহরে তার থাকার মতো কোনো জায়গা নেই। এদিকে হাঁটতে হাঁটতে রাজু অনেক ক্লান্ত হয়ে পড়ে। তাই চোখের সামনে একটি বসার জায়গা পেয়ে সেখানে বসে পিঠ লাগিয়ে হেলান দিয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। রাজু অনেক রাত পর্যন্ত ঘুমিয়েছিল, কিন্তু হঠাৎ একটা বিকট শব্দে তার ঘুম ভেঙে যায়। কে 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 এখানে? রাজু এদিক ওদিক তাকিয়ে দেখে সেখানে কেউই নেই। হঠাৎ করে রাজুর চোখ দুটো আতঙ্কে বড় বড় হয়ে গেল, বিশেষ করে যখন সে নিজের ভেঙে যাওয়া মূর্তিটা নিজের চোখের সামনে আবার আগের মতো সুন্দরভাবে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। কি ব্যাপার? এই মূর্তিটা তো ভেঙে গিয়েছিল, এটা আবার ঠিক হয়ে গেল কিভাবে? রাজু মূর্তিটির পাশে যায় এবং মূর্তিটিকে ছুঁয়ে দেখতে থাকে। অদ্ভুত, এটা তো সত্যি সত্যি ঠিক হয়ে গেছে, কিন্তু কিন্তু এটা হলো কিভাবে? এও সম্ভব? এটা তো পুরো ভেঙে গিয়েছিল। রাজু মূর্তিটিকে উপর থেকে নিচে, ডানে বাঁয়ে, সামনে পেছনে ঘুরে ঘুরে দেখতে থাকে। সত্যি সত্যি মূর্তিটাকে এভাবে দেখে রাজু খুবই অবাক হয়ে যায়। এটা তো চমৎকার ব্যাপার হয়ে গেল। আমার মূর্তি ঠিক হয়ে গেছে, এটা তো আমারই মূর্তি। রাজু অনেক খুশি হয়ে মূর্তিটাকে জড়িয়ে ধরল। যাকগে, কোনো ব্যাপার না, আমি এই এক্সিবিশনে সফল হতে পারিনি ঠিকই, কিন্তু মূর্তিটা ঠিক হয়ে গেছে, এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। আর এমনিতেও আমি এই শহরে কাউকেই চিনি না। আজকে রাত্রিটা এখানেই কাটিয়ে দিই, কাল ভোর হলেই গ্রামে চলে যাব। ভোরের আলো ফোটার সাথে সাথেই রাজু গ্রামে যাওয়ার জন্য রওনা দিল। কিন্তু প্রচণ্ড খিদে পাওয়ায় সে মূর্তিটাকে একটি গাছের নিচে রেখে খাবার কিনতে চলে যায়। খাবার নিয়ে যখন ফিরে আসে তখন গাছের নিচে মূর্তিটিকে আর দেখতে না পেয়ে খুবই বিচলিত হয়ে পড়ল। এ কি, আমার মূর্তি? আমার মূর্তি কোথায় গেল? এখানেই তো ছিল আমার মূর্তি। রাজু সেখানেই খাবারটা রেখে আশেপাশে মূর্তিটা খুঁজতে লাগলো। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে হঠাৎ একটা পার্কের গেটের সামনে তার চোখ পড়ল। কে কে তুমি? আমার মূর্তিকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? এটা আপনার মূর্তি? হ্যাঁ, এটা আমার মূর্তি। তুমি এটাকে চুরি করে নিয়ে যাচ্ছ? না না, আমি তো এই পথ দিয়ে যাচ্ছিলাম। আমি এত সুন্দর মূর্তিটাকে এখানে দেখে দাঁড়িয়ে পড়লাম, আর কিচ্ছু না। আমার নাম রিনা। তুমি তো মিথ্যে কথা বলছো। মিথ্যে যদি বলতেই হয় এমনভাবে বলো যাতে ধরা না পড়ে যাও। এই মূর্তিটা আমি গাছের নিচে রেখেছিলাম। কিন্তু আমি তো এটাকে এখানেই দেখেছিলাম, এটা তো এখানেই ছিল। রাজু মনে মনে ভাবতে থাকে, মূর্তি তো পায়ে হেঁটে এখানে আসবে না, কেউ না কেউ তো মূর্তিটাকে এখানে এনেছে। দেখো, এ তো আমি জানি না, কিন্তু এই মূর্তি সত্যিই খুব সুন্দর। আপনি এটাকে নিজে বানিয়েছেন নাকি? হ্যাঁ, আমি নিজেই বানিয়েছি এটা, কিন্তু
এটার কোনো মূল্য নেই। কেন মূল্য নেই? কি বলছেন আপনি? কত সুন্দর এই মূর্তি! আপনি আপনার মূর্তিটা এক্সিবিশনে রাখছেন না কেন? কে রাখবে আমার এই মূর্তিটা এক্সিবিশনে? আর আমি এই দরিদ্র মূর্তি শিল্পী কিভাবে সেখানে মূর্তি রাখবো? আরে, এখানে ধনী গরিবের সম্পর্ক কোথা থেকে আসবে? কথা তো হবে তোমার হাতের জাদুর। ওখানে তো অনেক বড় বড় পশুরা এক্সিবিশনে তাদের মূর্তি রাখে। তোমার মূর্তির অনেক গর্ব করা উচিত। কত সুন্দর মূর্তি তুমি তোমার হাত দিয়ে বানিয়েছো। তোমার হাতে এমন জাদু আছে যে এই মূর্তিটাকে একদম জ্যান্ত মূর্তি মনে হচ্ছে। এমন মূর্তি বানিয়ে কি লাভ বলো? আমি তো কিছুই করতে পারছি না। আমার মতো গরিবকে কে আর সাহায্য করবে? এভাবে বলছো কেন? যদি তুমি কিছু মনে না করো, আমি একটা কথা বলি। কালকের এক্সিবিশনে তোমার হাতের বানানো এই মূর্তিটা আমি রাখতে চাই। আগামীকাল এক্সিবিশনে? কিন্তু কিভাবে? কে আপনি? আমিও এক মূর্তি বানানোর শিল্পী। আমি শুধু মূর্তিই বানাই না, মূর্তির ভাবনা ও ভাষাকেও বুঝতে পারি। কালকের এক্সিবিশনে এই মূর্তিটা অবশ্যই রাখা হবে। পরদিন এক্সিবিশনে রাজুর মূর্তিটা রাখা হয়েছিল, কিন্তু কেউই রাজুকে চিনতে পারছিল না, কারণ রাজুর মূর্তি এই প্রথমবারের জন্য কোনো এক্সিবিশনে রাখা হয়েছিল। রাজু খুব মুগ্ধ হয়ে বিষয়টি দেখছিল। বনের সবাই রাজুর মূর্তির সামনেই ভিড় করে দাঁড়িয়ে দেখছিল, আর এইসব দেখে রাজু অনেক আনন্দিত হতে থাকে। বাঘ এসব দেখে রাজুর কাছে আসে এবং রাজুকে বলে, আমি তোমাকে বলছিলাম না তুমি এক্সিবিশনে মূর্তি রাখবে না? কিন্তু কে রেখেছে এই মূর্তি? আর এটাই ভাগ্য যে আমি এখানে আসতে পেরেছি। আপনি তো আমার মূর্তিটা ভেঙেই দিয়েছিলেন। আমার মূর্তিটাও ঠিক হয়ে গেছে। আর রিনা ওই আমার মূর্তিটাকে এক্সিবিশনে রাখার ব্যবস্থা করে দেয়। রিনা? রিনা কে? রিনা এক মূর্তি শিল্পী। এই এক্সিবিশনেই সে আছে। মনে হয় তার মূর্তিও আছে। কই, এখানে রিনা নামের কোনো মূর্তি শিল্পীই তো আসেনি। রাজু তার কথা শুনে অবাক হয়ে গেল। তখন সে এদিক সেদিক ঘুরে ঘুরে দেখছিল, কিন্তু রিনাকে কোথাও দেখা যাচ্ছিল না। ও সবার মূর্তিগুলোকে দেখছিল, কিন্তু সেখানে কোথাও রিনার মূর্তি খুঁজে পাচ্ছিল না। এসব এসব কি হচ্ছে? এই রিনা নামে কোনো মূর্তি শিল্পী তো এখানে নেই। কিন্তু কিন্তু সে কে ছিল? কালকে রাত্রে কে আমার সাথে দেখা করতে এসেছিল? কে আমার মূর্তিটা এক্সিবিশনে রাখলো? রাজু অবাক হয়ে এদিক সেদিক ঘুরে ঘুরে রিনাকে খুঁজছিল। হঠাৎ তার মূর্তিটির দিকে চোখ পড়ে। মূর্তিটিকে মিষ্টি মিষ্টি হাসতে দেখে রাজু এক এক করে মনে করতে থাকে। হঠাৎ করে গতকাল রাত্রে কিভাবে তার ভাঙা মূর্তির টুকরোগুলো ঠিক হয়ে তার রিনার সাথে দেখা, মূর্তিটিকে এক্সিবিশনে আনা, আর এখন রিনাকে খুঁজে না পাওয়া। রাজু তখন সকল ঘটনাগুলিকে একসাথে মিলাতে থাকে এবং সে বুঝতে পারে তার মূর্তির মধ্যে বিশেষ কোনো রহস্য আছে। মনে হয় এটা তার কঠোর পরিশ্রম এবং শিল্পের প্রতি শ্রদ্ধার উপহার ছিল। আমি সব বুঝতে পেরেছি। তার মানে এই সব আমার মূর্তিই করেছে। এটা তো খুবই চমৎকার। রাজু খুব খুশি হয়ে গেল। ভিড়ের মধ্য থেকে একটি হাতি রাজুর সামনে এগিয়ে আসে। আচ্ছা শুনুন, আমার নাম রোহান। আমার আপনার মূর্তিটি খুবই পছন্দ হয়েছে। দয়া করবেন, এই মূর্তিটি বিক্রির জন্য না। ও, তো আপনি কি আমার জন্য ঠিক এইরকম সুন্দর মূর্তি বানিয়ে দিতে পারবেন? আমার স্ত্রীর
ওই রকম মূর্তির খুবই শখ। আমি আপনার মূর্তির নির্ধারিত মূল্য দিতেও প্রস্তুত, দয়া করে না করবেন না। হ্যাঁ, সে তো ঠিক আছে, আমি আপনার জন্য এই রকম সুন্দর মূর্তি বানিয়ে দেব। ভিড়ের মধ্যে অনেকেই রাজুর মূর্তির দাম দর করতে থাকে, কিন্তু রাজু এই মূর্তিটি বিক্রির জন্য না করে দিতে থাকে। তাই এখানে থাকা অনেকেই রাজুকে ঠিক এই রকম মূর্তি বানিয়ে দেওয়ার জন্য বলতে থাকে। তারা তাকে নির্ধারিত মূল্য দিতেও প্রস্তুত থাকে। রাজু খুশি হয়ে সবাইকে কথা দেয় যে সে সবাইকে ঠিক এই রকমের মূর্তি বানিয়ে দেবে। রাজু প্রদর্শনী শেষ করে যখন বাইরে বেরিয়ে আসছিল, তখন আগে থেকেই সেখানে দুটো বানর রাজুর জন্য দাঁড়িয়েছিল। আমি এক্সিবিশনে আপনার মূর্তি দেখেছিলাম, কিন্তু আপনি তো বললেন এটা আপনি বিক্রি করতে চান না। সামনের মাসে আমাদের শহরে একটা এক্সিবিশন আছে, সেখানে আমি আপনার মূর্তি রাখতে চাই, দয়া করে না করবেন না প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অবশ্যই অবশ্যই আমি আমার মূর্তি আপনার এক্সিবিশনে রাখব। রাজু বিশ্বাস করে নেয় যে এই সকল কিছু তার মূর্তি তাকে করে দিয়েছে। তারা রাজুকে 2 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে যায়। সেটা দিয়ে রাজু জমিদারের ঋণ সুদ সমেত তাকে ফিরিয়ে দেয়। এই এক্সিবিশনের সব থেকে দামি মূর্তিটি ছিল রাজুর বানানো মূর্তিটা। এটা রাজু খুব ভালো করেই জানতো। এই সব কিছু তার রহস্যময় জাদুর মূর্তি দ্বারাই সম্ভব হয়েছে। এই রহস্যময় মূর্তিটার জন্যই সে এতদূর এগোতে পেরেছে। বহু বছর কেটে যাবার পরও রাজু আজ পর্যন্ত এই মূর্তিটাকে কোথাও বিক্রি করেনি। যদিও এই মূর্তিটির জন্য তাকে কোটি কোটি টাকা দেওয়া হবে বলা হয়। যদিও অনেকেই এই মূর্তিটিকে কেনার জন্য রাজুকে কোটি কোটি টাকা দিতে প্রস্তুত ছিল, কিন্তু রাজু এই রহস্যময় মূর্তিটা তার নিজের কাছেই সারা জীবন রেখে দেয়, কারণ সেটাই ছিল তার সাফল্যের চাবিকাঠি।